আজকে 23শে জুলাই আর আজকে অবশ্যই পূর্ণাঙ্গ বাজেটের দিন। ভোট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দেশের মানুষ অপেক্ষা করছেন যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসার পর এবারের পূর্ণাঙ্গ বাজেটে কি থাকে, কোন দিশা দেখাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই যিনি রেকর্ড করে ফেলছেন, মোরারজি দেশাইয়ের যে রেকর্ড ছিল তাকে ভাঙলেন এবং আজকে সপ্তমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করবেন। মূল্য বৃদ্ধিতে কি কোনো সুরাহা হবে এবং মধ্যবিত্ত মূলত যেদিকে তাকিয়ে থাকে আয় করে আর কোনো সুরাহা, আর কি ছাড়ের হার বাড়বে, কোনো সুবিধা কি পাওয়া যাবে? অবশ্যই তার দিকে যেমন অপেক্ষা থাকবে কৃষকরা, তারা অপেক্ষা করছেন। সত্যি তো সারের দাম যেভাবে বেড়েছে, ভর্তুকিতে কি কোনো সুবিধে তারা পেতে পারেন? অবশ্যই বাজেটের দিকে আজকে গোটা দিনভর আমাদের নজর থাকবে। বাজেট পেশ হবে সকাল 11টায়, সরাসরি আপনারা শুনতে পাবেন, তার বাংলা তর্জমা করবেন এখানে অর্থনীতিবিদ অভিরূপ সরকার। কিন্তু তার পাশাপাশি আলোচনা সমানে চলবে। কিন্তু রাজ্য রাজনীতিতেও সেও তো থেমে নেই। ভোট শেষ হয়ে গিয়েছে, সদ্য 4টে বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছে, শাসক দলের জয় জয়কার হয়েছে এবং তারপর কিন্তু একদিকে শাসক দল অন্যদিকে বিরোধী, বিভিন্ন রকমের মিশ্র সুর কিন্তু শোনা যাচ্ছে দু মহল থেকে। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। রাহুল চক্রবর্তী রয়েছেন অর্চনা মজুমদার, অশোক ভট্টাচার্য এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। কুণাল ঘোষ, যার বক্তব্য নিয়ে বারবার কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। শুভেন্দু অধিকারীকে কিন্তু ফের ঢালাও নম্বর দিয়েছেন কুণাল ঘোষ। নেতা হিসেবে সুকান্তর তুলনায় শুভেন্দু অধিকারীকে প্রায় ফুল মার্কসে দিয়ে দিলেন কুণাল। কুণালের মার্কশিটে নেতা হিসেবে শুভেন্দুর নম্বর 10-এ 9। বিজেপির রাজ্য সভাপতিকে নেতা হিসেবে 10-এ দিলেন 2 আর দিলীপ ঘোষকে দিলেন 10-এর মধ্যে 7। কুণালের শুভেন্দু স্তুতিতে ফের নতুন করে জল্পনা। সুকান্ত মজুমদার মানুষ হিসেবে 10-এর মধ্যে 9 আর নেতা হিসেবে 10-এর মধ্যে 2। দিলীপ ঘোষ মানুষ হিসেবে 10-এর মধ্যে 9 আর নেতার হিসেবে 10-এর মধ্যে 7। আর শুভেন্দু অধিকারী মানুষ হিসেবে 10-এর মধ্যে 4 আর নেতা হিসেবে ওদের মধ্যে 10-এর মধ্যে 9। সুকান্ত মজুমদার হচ্ছেন অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ভদ্রলোক। যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন, বন জঙ্গল দেখিয়ে দেবেন, সুকান্ত মজুমদার বলে দেবেন কোনটা কোন গাছ কোন উদ্ভিদ। তার থেকে দিলীপ ঘোষ মাঠে ঘাটে ঘুরে নানা রকম বিতর্কিত কথাবার্তা বলে কর্মীদের সঙ্গে মিশে দিলীপবাবু অনেক বড় নেতা। আর শুভেন্দুবাবু নিশ্চিতভাবে, যেহেতু মেড ইন তৃণমূল, শুভেন্দু নিশ্চিতভাবে ওদের মধ্যে সব থেকে বড় স্প্যানে কাজ করা। আলোচনা আসবো, অর্চনা দিকে দিয়ে শুরু করবো। অর্চনাদি, পরীক্ষক কুণাল ঘোষের দেওয়া এই নম্বরে বিজেপি কি উজ্জীবিত হচ্ছে? দেখুন, আমি জানি না কুণাল বাবুকে কে এক্সামিনার করেছে আর কোন পরীক্ষায় তিনি নম্বর দিচ্ছেন, তার পেছনের কারণটা কি, এই এক্সামিনেশনের সিলেকশন কমিটি কারা, কারা কুণাল বাবুকে এই কথা বলতে বলেছেন, কোন ব্যাকগ্রাউন্ডে কুণাল বাবু এই কথা বলছেন, এটা হলো বেশি ইম্পর্টেন্ট দেন হোয়াট ইজ সেইং। সবসময় তিনি 360 ডিগ্রি ঘুরে ডান দিক বাদিক আগে পিছে করে থাকেন। সারা বাংলার মানুষ এবং ছোট বাচ্চাটাও বলতে পারে যে কুণালবাবু কি বলেন আর কি বলেন না। তিনি 1 সেকেন্ডে বলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে বেশি টাকা যদি কেউ চুরি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লুটোপুটি খেয়ে ওখানকার স্পোক্সপারসনের পদটাকে পার্মানেন্টলি আঁকড়ে ধরে বসে আছেন। বারবার তাকে কেটে দেওয়া হয়, আবার তাকে নিয়ে নেওয়া হয়। কি তার মধ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্দরের সমালোচনা করেন, তৃণমূল নেতৃত্ব নিয়ে যখন তার মুখে প্রশ্ন উঠে আসে, বিজেপি কিন্তু আবার সেটা খুব এনজয় করে। অর্চনাদি, আরেকবার বলুন। বলছি, কুণাল ঘোষ যখন আবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরের গোলযোগ নিয়ে কথা বলেন, যখন তৃণমূল শীর্ষ নেতৃত্বের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন, বিজেপি তো তখন সেটা খুব এনজয় করে। না না, আমরা এখন গুরুত্ব দিতে চাইছেন না। কথার 1% মূল্য বিজেপিতে কোনো উচ্চ নেতৃত্ব তো বটেই, আমাদের মতো ছোটখাটো নেতারাও দেই না। বেশ, তাহলে কুণাল ঘোষ রাহুলদা কুণাল ঘোষের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু বঙ্গ বিজেপি। একেবারে অর্চনাদি পরিষ্কার করে দিচ্ছেন, নিচুতলা থেকে একেবারে উঁচুতলা কেউই কোনো গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু কুণাল ঘোষ তিনি বারবার শুভেন্দুদিকে ভাসিয়ে রাখছেন কেন? তাকে বঙ্গ রাজনীতিতে বিজেপির অন্দরে কোথাও প্রাসঙ্গিক করে রাখা, এটা কি শাসক দলের একটা কোনো পাল্টা চাল? না না, কুণাল দেখো ভালো কথা বলার পরে কি সমালোচনা হচ্ছে। কুণাল খুব ভালো কথা বললো। অ্যাকচুয়ালি কুণাল যেখানে দাঁড়িয়ে বিচারটা করতে পারে বা সমালোচনা করতে পারে বা একে এত নম্বর দিতে পারে, অর্চনদেশ দিতে পারবে না, সেই জায়গায় অর্চনদা নেই। না, তা বলছি না, অর্চনদা সেই জায়গায় নেই। কেন কুণাল ঘোষ বলতে পারে, বাইরে থেকে মানুষ বলতে পারে। কুণাল ঘোষ দলের কে? কুণাল ঘোষ দলের 100% একজন কর্মী, কুণাল ঘোষ একজন নেতা, কুণাল ঘোষ একজন নেতা,
কুণাল ঘোষ নিজেকে সবসময় করি বলতে ভালোবাসেন, এবং কুণাল ঘোষ যেটা বলছেন সুবিধা খুব ইন্টারেস্টিং এটা, যে ভাই এ এত নম্বর পাবে, এত নম্বর পেয়েছে, এত ঠিক। আমরা যাকে মুখ দেখেছি, যার মুখ দেখেছি, যে বারবার বোমা ফাটিয়েছে, যে বারবার তারিখ দেখিয়েছে, যে বারবার বলেছে বিধানসভায় তৃণমূল ক্ষমতাচ্যুত হবে, যে বারবার কখনো 200 বলেছে, কখনো বলেছে উল্টোটা হয়েছে যদিও, কিন্তু আমরা যাকে দেখেছি বিজেপি হিসেবে শুভেন্দু অধিকারী, খালি শুভেন্দুকেই দেখেছি আমরা, এবং এ তো বলার তাতে কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে কি তৃণমূল কংগ্রেস বলুন না মেড ইন তৃণমূল, অন্য অঙ্ক আছে এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী দলের মধ্যে কিছুটা হলেও অস্বস্তিতে, সবকা সাথ সবকা বিকাশের পাল্টা যে বক্তব্যটা তিনি দিয়েছেন তাতে কিন্তু ইতিমধ্যেই সেটাকে এন্ডোর্স করেননি সুকান্ত মজুমদার, কেন্দ্র থেকেও কিন্তু কেউ এন্ডোর্স করেনি কোথাও। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিজেপির অন্দরে কোণঠাসা হয়েছে, আর সেটারই অ্যাডভান্টেজ বারবার নিচ্ছে শাসক দল। শাসক দল অ্যাডভান্স কিছু নেই তো, আমরা মনে করি বলুন না মেড ইন তৃণমূল, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো পচা সবজির থেকে, মানে বিজেপির কোনো টাটকা সবজির থেকে তৃণমূলের পচা সবজির দাম অনেক বেশি। আজকে সমস্যাটা এখানে, মানে আপনি মানছেন যে শুভেন্দু অধিকারীর দাম বেশি? 100 বিজেপি তো ওরাই ওই আছে। 5 দিন আগে শুভেন্দু অধিকারী দলের প্রশংসা কিন্তু এই কুণাল ঘোষই করেছিলেন, কি বলেছিলেন 5 দিন আগে একবার শুনে নিন আপনারাও। শুভেন্দু অধিকারী আমাদের শত্রু, আমাদের নেত্রী, আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই, আমি সে ভাষায় ওকে উত্তর দিই, কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে। বিজেপিটা ছিল কোথায়? বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময়, আর তারপরে শুভেন্দু অধিকারী, এখন শুভেন্দুকে 4টি খারাপ কথা বললে 4টি খারাপ কথার জবাব দেওয়া যায়, তো বাকিদের তো কেউ নম্বরও দিই না। শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে, তো এর বাইরে কোথায়? নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই। অশোকবাবু, স্ট্র্যাটেজিটা কি হতে পারে আপনি বলুন তো? মানে কিছুদিন আগে পর্যন্ত যাকে একেবারে নারদে এফআইআর নেম শুভেন্দু অধিকারী, এই ছাড়া শুরুই করতেন না কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ এখন শুভেন্দু অধিকারী স্তুতি করছেন, এবং একদিন নয় বারে বারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের, মানে এই রাজ্যের যারা নকল তৃণমূল তারা এই রাজ্যে আসল বিজেপি, যারা এই রাজ্যে নকল বিজেপি তারা এই রাজ্যে আসল তৃণমূল। এই ব্যাপারটা, খেলাটা চলছে। এই শুভেন্দু অধিকারীকে দিয়ে একটা সময় মালদা মুর্শিদাবাদের জেলা পরিষদ ভাঙার কাজে ব্যবহার করেছিল তৃণমূল। এই শুভেন্দু অধিকারীকে কখনো এরা লোডশেডিং এমএলএ বলেছে, এই শুভেন্দু অধিকারীকে আজকে কখনো নাম্বার দিচ্ছে। এগুলো আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে মানে কোনো রকম গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি শুধু একটা কথা, আপনি বলতেছিলেন, আমি শুনছিলাম যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সবকা সাথ সবকা বিকাশের যে বিরোধিতা করেছেন, সেটাকে যেমন পার্টি এনডোর্স করেনি, সেটাকে কিন্তু পার্টি স্ট্রংলি কন্ডেমও করেনি। আসলে ওনার ব্যক্তিগত মত, না 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 ব্যক্তিগত মত হতে পারে নাকি? একজন এলওপি, এ তো মানে আতিপাতি দুয়ানা চাওয়ানার কোনো নেতা নন। একজন এলওপি দাঁড়িয়ে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের নীতি নয়, जो हमारा साथ हम उनका साथ। এইটাই হচ্ছে বিজেপির আসল। শুভেন্দু অধিকারী বিজেপির এই মুখোশটা খুলে দিয়েছেন, আর খুলে দিয়েছেন বলে এই মুহূর্তে পার্টিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। সে সুযোগটা তৃণমূল নিচ্ছে আবার। এটা তাদের মানে নিজেদের, আমি তো বলবো তৃণমূল আর বিজেপির ব্যাপারটা গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া কিছু নয়, নিজেদের ঘরের লড়াই। বেশ, আমি একবার মোহনন্দাদির কাছে আসি। মোহনন্দাদি, যখন এই লোডশেডিং এ জেতা নেতা শুভেন্দু অধিকারী বা সিবিআই এফআইআর নেম শুভেন্দু অধিকারী, আবার যখন শিক্ষা নিয়োগ দুর্নীতি সামনে আসে তখন কে চাকরি দিয়েছিলেন পুরুলিয়াতে, মেদিনীপুরে কে সব থেকে বেশি চাকরি দিয়েছিলেন, তখনও আবার নামটা কিন্তু সেই শুভেন্দু অধিকারীর ওঠে। ঠিক নির্বাচন শেষ হয়ে গেল, এ রাজ্যে বিজেপি সেভাবে ভালো ফল করতে পারলো না, কিন্তু তা সত্ত্বেও হঠাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে মাথা ব্যথা বেড়ে গিয়েছে শাসক শিবিরে। এটা ঠিক কথাই। একটু আগে অশোকদা যেটা বলছিলেন যে বিজেপি যে উঠে এসেছে বা পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে, সেখানে আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম তো তৃণমূল থেকে যারা গেছে তারাই প্রধান নেতা, তার মধ্যে দু একজন ব্যতিক্রম যেমন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। কিন্তু যে সমস্ত কর্মীরা তৃণমূল থেকে গেছে তারাই বিজেপি হয়েছে, তারাই এখন বিজেপির প্রধান হয়ে উঠেছে। এই যে দল বদলা বদলি, এটা তো চলতেই থাকছে। কাজে হঠাৎ করে কুণালবাবুর শুভেন্দু স্তুতি করাটা, এটা অবশ্যই নিশ্চয়ই একটা রাজনৈতিক কোনো পদক্ষেপ, কারণ মিডিয়ার সামনে এত সুন্দর করে উনি বারবার বলছেন, নম্বর দিচ্ছেন, এটা এমনি এমনি তো গল্প করার জন্য বলছেন না, নিশ্চয়ই কোনো রাজনৈতিক পদক্ষেপ। সেটার
এফেক্টটা নিশ্চয়ই বঙ্গবাসী পরে দেখবে, কিন্তু তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, বরং কুণালবাবু সেইগুলোকে হাইলাইট করলে অনেক ভালো হতো। এক মিনিট, মিড ডে মিলে এখনো বাচ্চাদের জন্য বরাদ্দ 5 টাকা, যেখানে একটা ডিমও হয় না। কাজেই এইগুলো তো চিন্তা করার ব্যাপার আছে। সেখানে রাজ্য সরকারের যে আর্গুমেন্ট থাকে সেটা হচ্ছে যে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র বরাদ্দ বাড়ায় না। আবাস যোজনায় রাজ্য সরকার বলেছে তারা নিজেরা টাকা দেবে, আমি একদম মানে এটাতে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মিড ডে মিলেও টাকা বাড়ানো উচিত। শিশুদের অপুষ্টির সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না, এইগুলো আলোচনা হবে। বেশ, বিজেপির অন্তরে এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে যে ভোট করানো, বাংলায় ভোট করাতে হয়, বাংলায় ভোট হয় না বলছেন অর্জুন সিং। কি বললেন তিনি এবার শুনুন একবার। ঠিক দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়েছেন। দিলীপ তো অনেক সিনিয়র লিডার, হয়তো উনি এবার কালকে অনুভব করতে পেরেছেন। আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। দেখুন, বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতো। কিন্তু অর্চনাদি, অর্জুন সিং যখন বলেন যে বাংলায় ভোট করাতে হয়, তখন আরেকটা আশঙ্কার কথা কিন্তু মাথা চাড়া দেয়। ঠিক সুকান্ত মজুমদার কয়েকদিন আগেই মন্তব্যটা করেছিলেন যে তৃণমূলের যে বোমা বন্দুকের রাজনীতি, ভোট মেশিনারি, কোথাও আমরা সেটার সঙ্গে পাল্লা দিতে পারিনি, আমাদের সেই রকম সংগঠন তৈরি হয়নি, তাই আমরা ভোট বাক্সে সেই প্রতিফলন দেখা যায়নি। যদি সেই বোমা বন্দুকের কালচার, যেটা আপনারা অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস জানিয়ে ভোট বাক্স দখল করে চলেছে, সেই কালচার যদি আবার কোথাও বিজেপিও অনুসরণ করে, তাহলে এ রাজ্যে হিংসা অশান্তি বাড়বে না? তো প্রশ্নই ওঠে না। বিজেপি সেই রাজনীতি করে না, করলে আমাদের 19-এর পরে 21-24 এইভাবে থমকাতে হতো না। আপনি গ্রামে গঞ্জে কলকাতায় কর্পোরেশনে দেখুন, যেসব জায়গাতে সাধারণ মানুষ, সেখানে দেখুন বিজেপি লিড দিয়েছে। কলকাতার 47টা ওয়ার্ডে আজকে বিজেপি লিড দিয়েছে। শুধুমাত্র আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। আমরা মনে করি না বোম বাদু বন্দুক দিয়ে বুটজাম করে ছাপ্পা রিগিং করে কোনো ভোট করলে সেটা মানুষের ভোট হয়। আমরা সিপিএম এর সেই ব্যালট লুটের ব্যাপারটা আমরা করি না। আর তাদের সবচেয়ে ভালো ছাত্র হলো এই তৃণমূল কংগ্রেস, যারা ভোট বলে কিছু করতে দেয় না। মাত্র 1 মাসের ব্যবধানে 4টে বিধানসভা ভোটের 4-0 ফলাফল প্রমাণ করে যে যেখানে আমরা 1 লাখ ভোটে জিতেছিলাম বা 50,000 ভোটে জিতেছিলাম, সেখানে আমরা 50,000 পিছিয়ে গেলাম। অর্থাৎ কিনা 1 লক্ষ মানুষ তাদের মত বদল করে ফেললেন। ভোট দিতে দেওয়া হয় না, কেন্দ্রে যেতে দেওয়া হয় না, সিআরপিএফ যারা আসে সেন্ট্রাল ভোট তাদের কাজে লাগাতে দেওয়া হয় না। এই ভোট বিজেপি করে না। আমরা কখনো এই ভোট করি না, করতে দেব না। সারা ভারত ভোট ভালো হয়েছে রাহুল দা, বিজেপি থেকে মতামত বদলে গিয়া গেল। এই ভোট হয় না। ত্রিপুরাতে কি হয়েছে দিদি? সারা ভারত ত্রিপুরাতে বিজেপি ত্রিপুরাতে 95% আসন পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মাত্র কদিন আগে একজন বামপন্থী প্রার্থী তাকে খুন করা হয়েছে। বিজেপি বেশি দিনের কথা না, 1 মাস হয়নি। মারা যায়, 10,000-এর উপর বাড়ি ছাড়া হয়। রাহুল দা, যেদিন ভোট ছিল উত্তরবঙ্গে, আমার স্পষ্ট মনে আছে নিশীথ প্রামাণিক তিনি একেবারে ভোটের পরে বসেছিলেন এবং বলেছিলেন ভোট শান্তিপূর্ণ হয়েছে, ভোট অবাধ হয়েছে, ভোট নিয়ে কোনো অভিযোগ নেই। ভোটের পরে, লোকসভা ভোটের পরে কতগুলো জায়গায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। আজকে যে বলছে যে ভোট লুট হয়েছে, ভোট হয়ই না। প্রথম কথা হচ্ছে, দেখো 1000 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী এসছে। বারবার ভারতীয় জনতা পার্টি নিজেদের যে সাংগঠনিক দুর্বলতা, নিজেদের যে মানুষের যে গ্রহণযোগ্যতা নেই, সেটাকে অস্বীকার করে বারবার তৃণমূল কংগ্রেসের ভোট ছাপায়। আজকে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে মানুষের ফলাফল সবচেয়ে আগে, আমরা তো বলেছিলাম ভাই মানুষের দরবার প্রমাণ হোক কাকে কে পিছিয়ে। আজকে আমরা উন্নয়ন নিয়ে গেছি, আমরা এজেন্ডা নিয়ে গেছি, মানুষ আমাদের দুহাত দিয়ে সমর্থন করেছেন। যারা একসময় চিৎকার করে পড়েছিলেন 200 পার, সেবার তারা তখনও পগাল পাড়া হয়েছে। এবারও যারা চিৎকার করে পড়েছে 30 উল্টে যাবো আমরা, এবারও মানুষ তার যোগ্য জায়গা দেখিয়ে দিয়েছে। সমস্যা হচ্ছে, একটু আগে যে অশোক বলছিল না, ত্রিপুরায় দাঁড়িয়ে শুধু উপরে মানে পঞ্চায়েত নির্বাচনে 95% আসন জোর করে জেতা নয়, আমাদের প্রত্যেকটা প্রতিনিধিকে আটকেছে তৃণমূল কংগ্রেসকে।
উত্তর দেয়নি, মাথা ফাটিয়েছে, তাণ্ডব চালিয়েছে ওরা। ছবি আমরা দেখিয়েছি একদম। একদিকে যখন আজকে পূর্ণাঙ্গ বাজেটে কি জানাতে চলেছেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আজ আমাদের রাজ্য বিধানসভায় নজর রাখতে হবে, কারণ মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত থাকবেন এবং সদ্য জয়ী 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থীরা তারা আজকে শপথ গ্রহণ করবেন। জটিলতা কিন্তু এখনো রয়েছে, আর তার মধ্যেই কিন্তু আজকে শপথ অনুষ্ঠান হবে। যদিও এর আগেই কিন্তু রাজভবনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে আগের 2 বিধায়ক যারা শপথ নিয়েছিলেন তাদের কাছে, অর্থাৎ রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ডেপুটি স্পিকারই কি তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, এই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে। যদি তারা বিধানসভায় অংশগ্রহণ করেন সেক্ষেত্রে তাদেরকে অধিবেশনে অংশ নিলে জরিমানা করা হবে যদি রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করিয়ে থাকেন সেক্ষেত্রে। আমি আলোচনায় আসবো এই জায়গায় রাহুল বাবুর কাছে আসবো, যেখানে প্রাথমিকভাবে বক্তব্যটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া, সেটা যেমন একদিকে, তার পাশাপাশি রাজভবনকে সম্মান জানানো, রাজ্যপালের চেয়ারটাকে সম্মান জানানো, সেটাও তো কোথাও রাজ্য সরকারের দায়িত্ব। বারবার সংঘাত, সরাসরি সংঘাত, এবং এবারে কোথাও একটা রাজভবনকে প্রায় দূরে সরিয়ে রেখেই কিন্তু এই 4 জনের শপথ নেওয়ার সিদ্ধান্ত। দেখো, রাজ্যপাল কিন্তু রাজ্যের সাংবিধানিক শীর্ষের লোক। তিনি সাংবিধানিক শীর্ষ মানে গণতন্ত্রের রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মাথা। আজকে যিনি শপথ নেন তিনি তখনও শপথ নেন আমার সরকার বলে। আজকে রাজ্যপালের কোন আচরণবিধি তোমার মনে হয় যে তিনি কি একদম কোনো সাংবিধানিক শীর্ষের মতো আচরণ করছেন? তিনি বারবার প্রমাণ করেছেন তিনি কোথাও কোনো সিম্বল নিয়ে এসছেন, কোথাও নির্বাচিত জনপ্রতিনিধি বা কোথাও সাধারণ সম্পাদক সংগঠনের। আজকে তুমি দেখো বারবার যে নেতিবাচক মানে যেভাবে রাজ্যপাল যে আচরণ দেখিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, যে কোনোভাবে বলো, যেভাবে বলো, আগের রাজ্যপালের সাথে আমাদের সমস্যা ছিল, কিন্তু এই রাজ্যপাল যার সাথে আমরা ডেফিনেটলি কোনো সময় কোনোভাবে তাকে অসম্মানজনক কথার কোনো জায়গা ছিল না, কিন্তু তিনি নিজে তৈরি করেছেন এটা। এবং পরবর্তীকালে তুমি দেখো যেটা মানে আমরা বারবার বলেছিলাম সেই একজন মহিলা সংক্রান্ত ব্যাপার নিয়ে যা রক্ষা করছিল, আজ কিন্তু রাহুল যে প্রশ্নটা রাজভবনের পক্ষ থেকে তোলা হয়েছে, ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ না করিয়ে থাকেন তাহলে তো এদেরকে সাসপেন্ড করবেন, জরিমানা করবেন। আজকে তো এটা তো পুরো ইন্টেনশনাল হচ্ছে, আজকে এটা একদম ইচ্ছাকৃত রাজ্যপালের। এটা যে দিনের পর দিন ডিলে করা হলো, গতবারও করা হলো, এবারও এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। আমরা বারবার বলেছি, জিজ্ঞেস করেছি আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন, এ রাজ্যের মানুষজনের যে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা যে আটকে রয়েছে, সেই মনরেগার টাকার জন্য আপিল তিনি করেছেন, রাজভবনের বাইরে তিনি বসেছেন, এবং সেই দিনই কিন্তু রাত্রে আমরা দেখেছি রাজ্যপাল তিনি পৌঁছে গিয়েছেন দিল্লির দরবারে। তাহলে এক্ষেত্রে সংঘাত কেন? দেখুন, রাহুল দা প্রথমে একটা ভুল কথা বললেন, যেটা আগের রাজ্যপালের সঙ্গে তাদের কোনো সমস্যা ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়া, আপনি পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়া লাগাতার দেখে গেছে জগদীপ ধনখড়জির সঙ্গে দিনে রাতে 100 বার করে টুইট চালাচালি, কখনো নানা ধরনের চিঠি চালাচালি হয়ে কখনোই রাজ্যপালের সঙ্গে সরকার একমত হয়ে রাজ্যকে এগিয়ে নেওয়ার কাজ করেনি, সে কি ভাইস চ্যান্সেলর ইস্যুতে হোক বা অন্য ইস্যুতে হোক। 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের আজকে যে নতুন আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী, রাজ্যের নিয়ম অনুযায়ী, অন্য রাজ্যে ভারতবর্ষের সব জায়গায় যেটা হয়, রাজ্যপাল শপথ পাঠ করান এবং কেন্দ্রে আমাদের প্রেসিডেন্ট পাঠ করান। সেই জিনিসটাতে কোথায় বাধা, কেন অহেতুক? দেখুন, প্রথমে ভোটটা হলো, কতগুলো স্বার্থান্বেষী লোক তারা দল ত্যাগ করে, মানুষের দল ত্যাগ করে নতুন করে ভোট করলো। 2 নাম্বার, যারা ভোটে জিতে এলো তারা মানুষের সার্ভিস না দিয়ে, শপথ না করে তারা বসে আছে। 3 নাম্বার, যারা বসে আছে তারা রাজ্যপালের সঙ্গে ঝগড়া নিয়ে বসে আছে। আপনি বলুন, মানুষের সেবা দেওয়া, পরিষেবা দেওয়া তাদের কাজ।